পথে যেতে যেতে আপনাদের একটা ভূতের গল্প বলি। শ্রী শ্রী মাই এই গল্পটি বলেছিলেন ঠাকুরকে নিয়ে। এটি ঘটনা। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে নিয়ে ঠাকুর গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছ? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। ঠাকুরের পবিত্র হাওয়া, তার তেজ ভূতেদের সহ্য হচ্ছে না। সহ্য হবেই বা কেন? ঠাকুর তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কিন্তু কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে যে এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। ঠাকুর সেই গাড়িতে করে রাতেই দক্ষিণেশ্বরে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে মা শুনছেন যে ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। মা বলছেন, শুনেই ভাবলুম, উমা কি হবে যদি না খেয়ে আসেন? কি খেতে দেবো এই রাতে? অন্যদিন কিছু না কিছু তো ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক কিছু না কিছু রাখতুম। আজকে তো কিছু রাখা নেই। এখন যদি না খেয়ে আসেন কি খেতে দেব? আর ঠাকুরের জন্য কিছু না কিছু রাখতে হতো, কেন না কখন যে তিনি খেতে চেয়ে বসবেন তার তো ঠিক ছিল না। তা সেদিন আসবেন না জেনে মা কিছুই রাখেননি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা বাজে। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজাটা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, মানে মায়ের কাছে যে কাজকর্ম করার জন্য ঝি থাকতো তারই কথা বলা হয়েছে। ও যদুর মা, এখন কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে ঠাকুর রাখালকে সেই ভূতের কথা বলতে এসে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছ, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এমনিই ভয় পাচ্ছে। এই তো গেল ঠাকুরের সঙ্গে ভূতেদের একটা বিষয়। এখন ভূত আছে কি নেই সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন কে মানবে কে মানবে না, বা বৈজ্ঞানিক ভিত্তি কি, বিজ্ঞানগত এর ভিত্তি কি? ভূত মানে অতীত, আর আত্মার তো মৃত্যু নেই। তো আত্মা বিরাজমান, দেহের বিনাশ হয়। তার মানে এই নয় যে আমাদেরকে ভূতের জন্য ভয় পেতে হবে। একটি ঘটনা আমি উল্লেখ করছি। আমি একবার এক ভক্তের বাড়িতে থেকেছিলাম পাহাড়ে। তারা স্বামী স্ত্রী, দুটো
ছেলে। তো আমাকে খুব আদর যত্ন করে তারা তাদের দোতলার সবচেয়ে একটি ভালো ঘরে আমাকে থাকতে দিয়েছিল। সেই ঘরটায় কেউ থাকে না, আর তারা একতলায়, নিচে তারা পরিবার থাকে। তা যে ঘরটিতে আমি ছিলাম সেই ঘরটি খুব সুন্দর, পরিপাটি। একটি খাট রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, টেবিল রয়েছে। আর যেহেতু তারা ওই ঘরটিতে থাকে না, কিন্তু সোফাটা ব্যবহার করতো লোকজন এলে, হয়তো বাড়ির গেস্ট এসব এলে তারা হয়তো ওখানে সোফায় বসত। আর বেশ লম্বা সুন্দর বড় ঘর। একদিকে এটি খাট আছে, কতগুলো আলমারির কাঁচের, সেখানে সব মেডেল টেডেল পেয়েছেন সেসবগুলো রাখা আছে। ভদ্রলোক আর্মিতে ছিলেন। আর আরেকটা দিকে ঘরটি মানে বেশ বড়, মানে ওই ঘরটি খুব দুটো বড় বড় রুম হতে পারে। আর একদিকে সোফা এসব রাখা। তো তারা জানালো যে এই ঘরটিতে কেউ রাত্রিবাস করে না, আর যখন কোনো ওই আর্মি অফিসার এরকম কেউ আসেন তো তখন হয়তো ওই এলে চাটা খেলে সোফায় বসলো, চলে যায়। এখন যাই হোক, আমি তো সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো দামি আসবাবপত্র সব, আমি তো থাকলাম ঘরটিতে। রাতের বেলা দরজায় খটখট শব্দ। দরজায় খটখট শব্দ পেয়ে দরজাটা খুলে দেখলাম, কাউকে কিছু দেখতে পেলাম না। এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেউ নেই, কিন্তু দরজায় খটখট শব্দ। এরকম নয় যে দোতলা থেকে উঠে এসে শব্দ করবে, সেরকম সম্ভাবনাও ছিল না, বা কোনো কিছু হাওয়াতে শব্দ হবে এমন সম্ভাবনাও ছিল না। কিন্তু দরজায় টোকা মারলে যেমন শব্দ হয়, এটা একাধিকবার হতে লাগলো। এটা গেল প্রথম রাত। পরের দিন দেখছি ঘরের ভেতরে ছোট ছোট সব পোকা, অদ্ভুত, মানে শ্যামা পোকার মতো এই ধরনের পোকা কিলবিল কিলবিল করছে। কিন্তু আগের দিন যে সময় কাটিয়েছি ওখানে, রাতের বেলা এরকম কিছু দেখা যায়নি। কিন্তু সকালবেলা উঠে দেখছি যে উই পোকা যেমন একসাথে গিজগিজ করে পুরো কার্পেটটাতে ভরে আছে। তা আমি গৃহস্বামীকে ডেকে বললাম, তারা দুদিকে দুটো কার্পেট তুলে নিয়ে গেল। তারাও জিজ্ঞেস করলাম, বলে না এরকম তো আমরা জানি না, এরকম ব্যাপার এখানে, কিন্তু পোকাগুলো এলো কোত্থেকে। এর পরের দিন রাতের বেলা ভেঁপু বাজছে, আর রুমের সামনে একটি লাইট অকস্মাৎ সেটা দপদপ করছে। তো বুঝলাম যে ইলেকট্রিক হচ্ছে, লাইটের সেন্সারের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য লাইটটা যেমন জ্বলছে নিভছে, একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না বা একেবারে জ্বলছে না, জ্বলছে নিভছে। তো ওই লাইটটি সুইচ বন্ধ করে দিলাম। এখন যারা ওখানে ভেপু বাজাচ্ছিল, তো সেই ভেপু দীর্ঘক্ষণ ধরে বাজছে।
তো সেই ভেপুর শব্দ পরদিন আমি জিজ্ঞাসা করলাম গৃহস্বামীকে যে কি ব্যাপার। না, বলছে এখানে ওই যোগীরা থাকে যারা তন্ত্র সাধনা করে, তারা রাতের বেলা ভিপু বাজাচ্ছিল। আমি বললাম তারা জায়গা পেল না, মনে হচ্ছে এই বাড়িটা চারপাশ ঘিরে ভেপু বাজাচ্ছে। তা জিজ্ঞেস করলাম তোমরা কি বেরিয়ে দেখেছিলে? বলে না না, আমরা রাতের বেলা দরজা খুলে বেরিয়ে দেখিনি। তো এই হচ্ছে দ্বিতীয় রাত্রি। তৃতীয় রাত্রি সাধারণত ওই রাত্রি 1টার পরে আমি জেগেই থাকি, আর এই ঘটনাগুলো ঘটছে সবই ওই মধ্যরাত্রে, 2টো এরকম 2:30 এরকম সব সময়। তা তাদের ওখানে শব্দ, কিছু নুপুরের শব্দ, এই শব্দ শুনছি আমি স্পষ্ট। আমি বসে আছি খাটে, শুনছি। তো পরদিন জিজ্ঞাসা করলাম আমার সঙ্গী সাথীরা যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা এরকম কিছু শুনেছে কিনা, সমস্ত ঘটনা। ও যে তারা শোনেনি, তবে তারা ওই 3 তলায় মানে ছাদে শেড আছে, সেখানে গিয়েছিল। সেখানে আলো টালো নেই, অন্ধকার, কিন্তু অন্ধকারে ভয় পেত, মনে করতো যেন কেউ আছে। ওই অন্ধকারে ভূতের ভয়ের মতো আর কি। চতুর্থ দিনে গৃহস্বামী এবং তারা স্বামী স্ত্রী এলো, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই বাড়িটি তারা কতদিন আগে করেছে, কি বিষয়, কি বৃত্তান্ত। তো তারা এটি কথা বলতে গিয়ে কতগুলো জিনিস বেরিয়ে এলো। প্রথম হচ্ছে এই 3 তলাতে তারা এই 2 তলার মতো সমস্ত কাঠের রুম করেছিল 65 লক্ষ টাকা ব্যয় করে। বলছেন রাত্রি 1:30 নাগাদ হঠাৎই আগুন লেগে সব ভস্মীভূত হয়ে যায়, সেই মধ্যরাত্রি পরে। আমি বললাম কোনো ইলেকট্রিক ছিল, শর্ট সার্কিট? বলে না, বৃষ্টি তো হচ্ছিল, কোনো বাড়িতে ইলেকট্রিক ছিলই না ওই দিন। কি করে কি হলো বৃষ্টির মধ্যে, আগুন লাগলো কি করে, এখনো সেই বাড়িতে রহস্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় বাড়িটি তৈরি হয়েছে সেই জায়গাটিতে আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এখানে তো দেখছি পাহাড়ে কেউ মারা গেলে নিজেদের জায়গাতেই তাকে মাটির ভেতরে তাকে রেখে সমাধি দেয়, এখানে কি এরকম কিছু? সে চিন্তা করে বলল তাদের বাড়িরই কেউ একজন আত্মহত্যা করে, তাকে এইখানে দেওয়া হয়েছে, সম্ভবত বাড়ির নিচটাতে। সেটা বাড়ি করার পর সে জানতে পেরেছে। এই আরেকটি ঘটনা বলল। আমি জিজ্ঞেস করলাম যে এখানে ভূতের কোনো কিছু ব্যাপার? বলে একবার এক গুরুজি এসছিলেন, তিনি থাকতে পারেননি, তিনি চলে গেছেন এখানে ভূত আছে বলে। হরিনাম করছিলেন, করে বললেন যে না আমি এখানে থাকবো না, বলে তিনি চলে গেছেন। এখন
ভূত সূক্ষ্ম বিষয়, তাকে চাক্ষুষ দেখার চেয়ে অনুভব, মানে ভূতের দেহধারণ মানে অস্তিত্ব, দেহহীন মানে সূক্ষ্মতা, মানে সূক্ষ্মভাবে তার অস্তিত্ব। তো এরকম আমি জীবনে পাহাড়ে একটি বাড়িতে, ভক্ত বাড়িতে এরকম অবস্থার সম্মুখীন হয়েছিলাম। এমনও হতে পারে ওই সূক্ষ্ম আত্মা যে ওই, যেহেতু বাড়িতে কেউ ওই ঘরটিতে, আমি যে ঘরটিতে ছিলাম, থাকে না, তো তা কেউ থাকে না বাড়ির, তো সেক্ষেত্রে হতে পারে ওই সূক্ষ্ম আত্মারা থাকে, আমি গিয়ে থাকাতে তাদের অসুবিধে হচ্ছে, আর তারা আমি যাতে না থাকি, চলে যাই, সে কারণে তারা নানানভাবে জানান দিয়েছিল। তবে আমার খুব অদ্ভুত এবং অবাক লেগেছিল, ঠিক উই পোকার মতো, মানে পরিমাণটা আর কি একসাথে যেমন থাকে, গিজ 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 করে, এরকম শ্যামা পোকা মতো এক ধরনের পোকা পরদিন সকালে, প্রথম রাত্রির পরে পরদিন সকালে পুরো মেঝেটাতে, কার্পেটের উপরে, ওখানে তো ঘরগুলোতে কার্পেট বেছানো থাকে, সেই কার্পেটের উপরে বিছিয়ে একেবারে, দুটো কার্পেট তোলার পরও আবার কার্পেট পাতা হয়েছিল, কিন্তু পরের দিন তুলনায় সংখ্যায় কম থাকলেও সেই তাদেরকে কিন্তু পোকাগুলোর অস্তিত্ব কিন্তু যায়নি, তারা বেশ প্রচুর পরিমাণে ছিল। কিন্তু কোথা থেকে তারা আসছে বা কোথায় তারা থাকছে, বাসা, বাইরে থেকে সোর্স, এত পোকা একসাথে, সেটা কিন্তু আমি ডিটেক্ট করতে পারিনি বা বাড়ির ওরাও বুঝতে পারেনি। তো এরকম একটা রহস্যাবৃত ঘটনা জীবনের এই পথে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন।